আরস কথা না বলে ইরহামের মুখের ওপর ফোন রেখে দিল। ফোন ঢিল মেরে বেতের সোফায় রেখে প্রলুব্ধ শ্বাস ফেল। আরসের শান্তিতে ভাটা দিতে হেলে দুলে আগমন ঘটল মাহাদির। আরসের খোলা বুকের দিকে তাকিয়ে হে হে করে হেসে উঠল, শুধুমাত্র আরসকে জ্বালানোর জন্য। ব্যঙ্গাত্মক হাসিতে লুটিয়ে পড়ল বেতের সোফার উপর। পুরুষালী ভারী ওজনের শরীর বেতের সোফাটাই পড়তে শব্দ করে নিজের জায়গা থেকে সরে গেল তা। মাহাদি হাসি থামিয়ে কিছু একটা ভেবে নিজের মুখ গম্ভীর করে নিল। তর্জনী আঙ্গুল তুলে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, ও আমার দায়িত্ব, বুঝেছিস? এর বেশি কিছু না। বেশি কথা বললে একদম জানে মেরে ফেলবো তোকে। তোর দায়িত্বের অবস্থা কি? বেচারি বুঝলো না কোনো হিংস্র নেকড়ের গুহায় পা ফেলেছে। নেকড়ের বুকে একদম গুলি মেরে দিল। বাহ, তোর বউয়ের সাহস আছে বলতে হবে। আর চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পকেট থেকে চুইংগাম বের করে তা আলগোছে মুখে ঢুকিয়ে নিল। মাহাদিকে নিজের রাগ না দেখানোর বৃথা প্রচেষ্টা করলো, কারণ মাহাদি আরসের পিছু ছাড়ল না। আবারও জ্বালানোর চেষ্টা করতে উদ্যত হতেই আরস শিকারী নয়ন তার দিকে নিক্ষেপ করলো। মাহাদি ভয় পাওয়ার মতো দুহাত সামনে এনে বলে উঠল, প্লিজ ভাই, এরকম করে তাকাস না। আমি পিওর ভার্জিন একটা ছেলে। তোর ওই খবিশের মতো চোখের চাহনি আমার পিওর ভার্জিনিটির রফাতফা করে ফেলবে। নজর ঠিক কর, শালা লুচ্চা পোলা। আরস কথা বলল না, চুপচাপ চেয়ে রইল সামনের দিকে। মাহাদি নিজের বুকে হাত আড়াড়ি বেঁধে বলল, তোর বউয়ের দিকে এমন দৃষ্টি দিস, যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমার মতো ছোট ছোট নাদান বাচ্চাকে চোখ দিয়েই প্রেগনেন্ট বানিয়ে ফেলবি। আরস কথা বলো না, চোখ স্থির রেখে চুপচাপ এসে মাহাদির সামনে বসলো, পায়ের উপর পা তুলে গম্ভীর মুখভঙ্গি করে আরাম করে শুনতে লাগলো মাহাদির হাসাহাসি। মাহাদি হাসতে হাসতে বলল, তোর বউয়ের দিকে তুই তাকাবি? তাকিয়েই বা কি হবে? না তাকিয়েই তো বেচারিকে চোখ দিয়ে তুই ইপটিজিং করে ফেলিস। আরস এবার রাগী কণ্ঠে ডেকে উঠল। মাহাদি, মাহাদি জি জি করে উঠল। আরস কটমট করে বলল, আমার হাতে মার খেতে চাস? মাহাদি নিজের দুকাত ঝাঁকালো, নিষ্প্রভ চোখে চেয়ে আওড়ালো। তোর মতো মোষের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আরস কিরমিরিয়ে বলল। তাহলে মুখ বন্ধ রাখ। মাহাদি শ্রাগ করলো, ঠোঁট টিপে একটু হাসলো। একটুক্ষণ চুপ থেকে আবারও নতুন উদ্যোগে আরসকে জ্বালানোর জন্য বলে উঠল, আমি ছোট মানুষ, মুখ বন্ধ করে নিব। এই যে জিপার টানলাম মুখে, তার আগে একটা কথা বল। আরস কপাল কুঞ্চিত করে ইশারা করলো জিজ্ঞেস করার জন্য। মাহাদি মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, আমি কথা বললেই তোর যত সমস্যা। তোর বউ তো পুরো দিন বাচালদের মতো প্যাঁ প্যাঁ করে কথা বলে, মুখ এক মুহূর্তের জন্য বন্ধ করে না। মানুষ কথা না শুনলেও জোর করে বেঁধে তার কথা শোনায়। যখন তোর সাথে কথা বলে তখন তুই নিজেও উপরে উপরে ভাব নিলেও ভেতরে ভেতরে হা করে গিলোস ওর কথা। তোর বউয়ের বেলা তাহলে ভিন্ন পন্থা কেন? আরস নির্বিকার চিত্রে চেয়ে রইল মাহাদির দিকে। নিজের বরিষ্ঠ পুরুষালী হাত জোড়া কোলের উপর রেখে কটমট করে শব্দ করলো, গম্ভীর গলায় বলল, তুই আমার বউ না। মাহাদি ব্যথিত নয়নে তাকাই আরসের দিকে। দুঃখ পাওয়ার ভান করে হাত দিয়ে ডেকে নেয় নিজের চোখ, মিনমিন করে বলে, হ্যাঁ হ্যাঁ, ও বউ। বউ গুলি করে মেরে ফেললেও তা মিষ্টি, আর আমি কিছু বললেই তা তিতা। আরস গম্ভীর গলায় হাসল, নিজস্বতা বজায় রেখে রাজবাড়ি গলায় আওড়ায়। তা তুই ঠিক বলেছিস। মাহাদি তর করে আরসের চোখে দৃষ্টি নিক্ষেপ করে। তীক্ষ্ণ চোখ আরসের উপর নিচ বুলিয়ে প্রশস্ত গলায় চেঁচিয়ে জিজ্ঞেস করল, নুসরাত যখন তোকে গুলি করছিল তা তোর কাছে মিষ্টি লাগছিল? মরার ভয় হয়নি? আরস দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো, উপর নিচ মাথা নাড়িয়ে মাহাদির কথাই সায় জানালো। মাহাদির শোনার মতো করে বলল, মেয়েটার সব কিছুতে মিষ্টতা ভাব আছে। মাহাদির সুযোগের সদ্ব্যবহার করে জিজ্ঞেস করলো। সর্দির মধ্যেও? আরস অন্যমনস্ক থাকায় খেয়াল করলো না মাহাদির প্রশ্ন। উপর নিচ মাথা নাড়িয়ে রাশভারী আওয়াজে বলল। হুম। মাহাদি নিজের হাসি কোনো মতে আটকে রেখে জিজ্ঞেস করলো। তুই খেয়েছিস? গুরুগম্ভীর পুরুষালী স্বরে আরসের প্রশ্নের উত্তর এলো। হুম। মাহাদি বেতের সোফায় থেকে মাটিতে পড়ে গেল, চোখ গোল গোল করে চেয়ে আরসের উদ্দেশ্যে বলল। কি খাইসটা তুই, ওয়াক! বউয়ের সর্দি খেয়ে নিয়েছিস? আরস শ্রাগ করল, নিজের জায়গায় বসে থেকে নির্লিপ্ততার সহিত স্বীকারোক্তি দিল।
মাহাদির প্রশ্নে তার ভাবাবেগ হলো না, যা বলার বলুক। আরশ মাহাদির বকবকানিতে কান দিল না। নিঝুম দুপুরে ব্যথা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসলেন হেলাল সাহেব। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে, কপালের উপর সাদা কালো কিছু চুল পড়ে আছে। হাত দিয়ে ভেজা চুল স্পর্শ করতে গেলেই তখনই কাঁধে আরেক হাত চেপে আর্তনাদ করে উঠলেন। চোখ খিচে নিয়ে নিজের পিঠে দেওয়ালে ঠেকিয়ে দাঁড়ালেন ভরের আশায়। কিচেন থেকে ধূপধাপ পায়ে কারোর এগিয়ে আসার শব্দে পুরুষালী শরীরটা দেওয়ালের বিরুদ্ধে গিয়ে টান হয়ে দাঁড়ালেন। বোঝার উপায় নেই, মেরুদণ্ডের হাড়ের ব্যথায় মধ্যবয়স্ক লোকটা প্রায় ভঙ্গুর। সোজা হয়ে দাঁড়াতেই নিজের পিঠে চিনচিনে ব্যথার অনুভূতি হলো। দাঁতে দাঁত চেপে নাচির সাহেবকে মনে মনে গালি দিলেন। অসভ্য, খবিশ, নিজের ভাইকে অত্যাচার করে, গাধা একটা। লিপি বেগম কিচেন থেকে এসে স্বামীকে সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক দেখে ভুরু পাকলেন। কেমন হলো তার গুণধর স্বামী, যিনি সবসময় সবাইকে চিন্তা বোধান করেন, আজ তার মুখেই চিন্তা। বিষয়টা আশ্চর্যজনক লাগছে লিপি বেগমের নিকট। কাছে এগিয়ে এসে স্বামীকে কিছু বলতে নিবেন, কথা কেটে দিলেন হেলাল সাহেব। আদেশ দিয়ে বলেন, গরম পানি নিয়ে এসো, কোমর ব্যথা করছে। নিজের আদেশ জারি করে কোমরে এক হাত চেপে উপরে উঠে গেলেন। কোমরের হাঁটি মটমট শব্দে মনে হলো এখনই তা ভেঙে হাতে চলে আসবে হেলাল সাহেবের। কিন্তু তেমন কিছুই হলো না। তিনি ভালোই নিজের রুম পর্যন্ত চলে গেলেন। দিব্যি আরাম করে শুয়ে পড়লেন ও বিছানায়। তবু হাড্ডি হাতে আসলো না। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর লিপি বেগম মাথা ওড়না টেনে রুমের ভেতর প্রবেশ করলেন। গরম পানির পট এগিয়ে দিলেন হেলাল সাহেবের দিকে। ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, সুন্দরী সতীন আনতে গেলেন আমার জন্য? কোথায় আমার সেই সুন্দরী সতীন? হেলাল সাহেব স্ত্রী ব্যঙ্গাত্মক গলায় কথা শুনে হাসলেন গা দুলে। হাসতে গিয়ে ঠিকভাবে গা দোলাতে পারলেন না, পিঠের ব্যথায় চোখ খিচে নিয়ে বলেন, এক শাকচুনি মহিলাকে সামলাতে পারছি না, আবার নিয়ে আসবো আর এক শাকচুন্নি। এটা ভাবাই তো আমার নিকট বিলাসিতা। লিপি বেগম স্বামীর পিঠের দিকে তাকিয়ে থেকে চাপড় মারলেন। হঠাৎ ব্যথা স্থানে হাতের চাপ পড়তে না পড়তেই আর্তনাদ বের হয়ে আসলো হেলাল সাহেবের মুখ দিয়ে। লিপি বেগম ঠোঁট টেনে হাসলেন। আবারও একই জায়গায় চাপড় মেরে স্থির দৃষ্টি স্বামীর পানে নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, তা নায়ক সেজে বের হয়ে গেলেন, আর এখন দেখি আসলেন চোর সেজে। ব্যাপার কি? হেলাল সাহেব খ্যাক করে উঠলেন। স্ত্রীর দিকে নিজের ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, কোন সাহসে আমাকে তুমি চোর বললে লিপি? লিপি বেগম সে কথাই উত্তর দিলেন না। বুঝলেন এই বিষয়ে কথা বলতে গেলে পানি বেশি গড়াবে, তাই বুদ্ধিমানের মতো আলগোছে কথা কাটিয়ে দেওয়া তার কাছে ভালো মনে হলো। তখনও স্বামীকে জ্বালানোর চিন্তা রইল মাথায় অটল, তাই ব্যগ্রতা নিয়ে বলে উঠলেন, সতীন আনতে গেলেন? সতীন কোথায়? আমার ছেলেদের নতুন মাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে আপনার পথ চেয়ে বসেছিলাম, আর এখন দেখি আপনাকে মানুষ উত্তম মাধ্যম দিয়ে পাঠিয়েছে। হেলাল সাহেব নিজের শরীরের ভাব দিতে দিতে নড়েচড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লেন। তিক্ততায় পরিপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, মানুষ আমাকে উত্তম মাধ্যম দিবে কেন? আমি মানুষের কোন বারাফাতে ছাই ফেলেছি? আমি সেটা বলতে চাই না। তাহলে তুমি একজ্যাক্ট কি বলতে চাইছো লিপি? আমি মনে করেছি আপনি আমার জন্য সতীন বাছাই করতে গিয়ে কয়েক ঘা খেয়ে এসেছেন, মহিলা মানুষকে উত্ত্যক্ত করার দায়। কথা শেষ করে ঠোঁট চেপে হেসে উঠলেন লিপি বেগম। হেলাল সাহেব তড়াক করে পাশ ফিরে তাকালেন স্ত্রীর দিকে। আওয়াজে শক্ততাই নেই, বলেন, অনেক বেশি মিস করছো মনে হচ্ছে তোমার সতীনকে। লিপি বেগম নিলিপ্ত কণ্ঠে বলেন। হেলাল সাহেব মন ভুলানো হাসলেন। মাথার নিচে এক হাত রেখে শুয়ে চোখ বন্ধ করে মুখ দিয়ে ব্যথিত শব্দ বের করলেন। গম্ভীর মুখে আওড়ালেন, তাহলে যাও তোমার সতীনের কাছে। তোমার সতীনকে শেওড়া গাছে রেখে এসেছি, আর বলেছি তার বান্ধবী আমার বাড়িতে বসে আছে, একটু অপেক্ষা করতে, কিছুক্ষণের মধ্যে সে তার কাছে পৌঁছে যাবে। এখন যাও তোমার সতীনের কাছে। শেওড়া গাছের মগ ডালে বসে তোমাকে মিস করছে তোমার সতীন। আপনি আমাকে পেতনি বললেন?
হেলাল সাহেব অস্বীকার করলেন, ঠোঁট উল্টে না বোঝার মতো করে বললেন, পেতনি বলিনি, শুধু শেওড়া গাছের শাকচুন্নি বলেছি। তুমি নিজেই নিজেকে পেতনি বলছো, আমার কি দোষ এতে? তাহলে তুমি নিজেই মনে করো তুমি উন্নত জাতের একজন পেতনি, আমি আর কি বলবো? লিপি বেগম রাগে হিতাহিত জ্ঞান শূন্য প্রায়, চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়লেন স্বামীর উদ্দেশ্যে। আমি শাকচুন্নি, আমি পেতনি? তার বলতে হেলাল সাহেব কথা শেষ করে আরাম করে চোখ বন্ধ করে নিল, আর একটা কথা বলার ইচ্ছে পোষণ করলেন না। এবার একটু শান্তি লাগছে তাকে জ্বালাতে আসছে লিপি। এবার লিপি বুঝবে কত ধানে কত চাল। জিরি জিরি বৃষ্টি থেমেছে অনেক আগে, আকাশ এখনো মেঘের আড়ালে ঢাকা। হয়তো এবার সন্ধ্যা আগে বৃষ্টি হবে, হয়তো আবার সন্ধ্যার আগে বৃষ্টি হবে। নুসরাত ইরহামের সাথে কাঁধ মিলিয়ে বাহিরে বের হতে হতে আর চোখে তাকালো গ্যারেজের দিকে। ইরহামের তারাই পেছনে ভালো করে দেখতে পারল না। দ্রুত পা চালিয়ে সামনে যেতে যেতে নুসরাত ইরহামকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? ইরহাম মৃদু স্বরে আওড়ালো। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় স্যাঁতস্যাঁতে পানির স্পর্শ পাওয়া গেল। দুজনের নিজে থেকে 2 ইঞ্চি লম্বা জুতো কাদার সাথে মিলেমিশে একাকার হলো। হাঁটু পর্যন্ত লম্বা হোয়াইট কালার হ্যালোর কিটিশ টি শার্টের ওপর কাদা লাগলো। নুসরাতের এক হাত দিয়ে নিজের কপাল থেকে কাদা ঝেড়ে ফেলতে ফেলতে জিজ্ঞেস করলো, এক্স্যাক্ট বল কোথায়? ইরহাম কথা বলল না, তাই নুসরাত ইরহামের দিকে কপাল কুঞ্চিত করে তাকালো। ইরহামের চোখ অনুসরণ করে সামনের দিকে তাকাতেই অজানা ভয়ে ভেতরে কিছু একটা শঙ্কিত হলো। সুরভিকে বারান্দায় দাঁড়ানো দেখে হা করে ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরহাম। নুসরাত ইরহামের হাত চেপে ধরতেই কেঁপে উঠল পৌশালীর শক্ত সমর্থ শরীরটা। নুসরাতকে তীক্ষ্ণ চোখে অবলোকন করতে দেখে চোখ সরিয়ে নিল। আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে হাঁটতে নিবে নুসরাত শক্ত করে হাত চেপে ধরল। ইরহাম পিছু ফিরে বুড়ো বাঁকাতেই নুসরাত ঠোঁট কামড়ে মলিন কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করল, মাথা থেকে ঝেড়ে ফেলি হাম, ও তোর কখনোই হবে না। আবেগ হোক আর গভীর কোনো অনুভূতি হোক, বাড়ার আগেই সরিয়ে ফেল, না হলে ভবিষ্যতে তোকে কষ্ট পেতে হবে। ইরহাম কথা বলল না, চুপচাপ হেঁটে সামনে অগ্রসর হলো। নুসরাতের হাত তখনও তার হাতের মুঠোয়। নুসরাতকে হাঁটতে না দেখে ইরহাম জোরে টান দিল। নুসরাত হুমড়ি খেয়ে সামনে আসতেই ইরহাম নিজের বাহুতে নুসরাতকে নিল। নুসরাতের চোখের দিকে হালকা হাসি আনলো, মোলায়েম কণ্ঠে নিজেই সাফাই গাইল। নুসরাত নিজেও শক্ত কণ্ঠে বলল, না হলেই সবার জন্য মঙ্গল, বিশেষ করে তোর জন্য। এই একটু পথ আসতে আসতে নুসরাতের পায়ের গোড়ালি টি শার্ট জুতো সব কাদার সাথে মাখামাখি খেলো। ফুটবল খেলার মাঠে পৌঁছাতেই ঝুঁকে কাপড় পরিষ্কার করতে লাগলো। ঠোঁট কামড়ে মুখ দিয়ে যসূচক শব্দ উচ্চারণ করে সে। নিজের পেছন কারোর উপস্থিতি পেয়ে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখাচোখি হলো দুটো কালোমণির মালিকের চোখের সাথে। ম্যানলি মাস্কি পারফিউমের সুগন্ধই নাক চিরে ভিতরে প্রবেশ করলো। কানে আসলো পুরুষালী গম্ভীর স্বর, মিসেস। নুসরাত চোখ সরিয়ে নিয়ে ঝটপট আরশের থেকে 2 পা পেছনে সরে গেল। আরশকে সেখানে দাঁড়ানো দেখে কোনো ভাবাবেগ হলো না তার। স্থির দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। আরশ গম্ভীর গলায় শুধালো, ভয় করছে না? নুসরাতের নিরুদ্বেগ গলে প্রশ্নের উত্তর আসলো না। আরশ সডান হয়ে দাঁড়িয়ে পকেটে হাত ঢোকালো আরাম করে। ঠোঁট বাঁকাতেই পুরশালী ক্লিন সেপ এক গালে গর্তের সৃষ্টি হলো। নুসরাতের দিকে নির্বিঘ্নে 1 পা 2 পা করে এগিয়ে এসে একদম সন্নিকটে দাঁড়ালো। নিজেদের ভেতরে শরীরের দৌড়টুকু মেটালো না। কানের কাছে ঠোঁট নামিয়ে ফিসফিস আওয়াজে জিজ্ঞেস করলো, কষ্ট হয়নি মিসেস? নুসরাত নির্বিকার চিত্রে চেয়ে রইল। প্রখর গরম শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, একদম না। বুকের বাঁ পাশে আলাদা একটা ঠান্ডা নেমে এসেছিল আপনাকে কষ্ট পেতে দেখে। গম্ভীর গলায় আরশ হাসলো। নিজেদের ভেতরে দূরত্ব বাড়াতে সরে গেল নুসরাতের থেকে। নুসরাতের বিপরীতে দাঁড়িয়ে মন ভোলানো হাসি দিল। ইরহাম নুসরাতের পাশে দাঁড়িয়ে চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। আর হঠাৎ নুসরাতকে সামনের দিকে ইশারা করলো তাকানোর জন্য। নুসরাত কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই চোখে ভেসে উঠল নিজের অতি প্রিয় বাইক। দ্রুত পদক্ষেপে পা বাড়াবে সেদিকে আরও হাত ধরে থামিয়ে দিল তাকে। নুসরাত ভোরযুগল কুঞ্চিত করতেই আর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের পকেট থেকে দেশলাই বের করে ছুঁড়ে মারল বাইক যেখানে রাখা ওখানে।
কেরোসিন ঢালা ছিল বাইকের চারপাশে। সামান্য আগুনের সংস্পর্শে দপদপ করে লাল শিকার লেলিহান রোশনি দাবানলের মতো জ্বলে উঠল চারিদিকে। নুসরাত স্থির চেয়ে রইল আগুনের ভেতর পড়তে থাকা বাইকের দিকে। বুকের ভেতর মুচড়ে উঠল। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথার চেষ্টা করলো। আরশের দিকে চাইতেই আরশ ঠোঁট কামড়ে হাসলো। নুসরাত নিজেও হাসলো। বুকের বাঁ পাশে হাত চেপে ফিস করে আওড়ালো। উপস, কষ্ট পেলাম কাজিন ব্রাদার। আরশের দিকে এগিয়ে আসলো নুসরাত, মুখে হাসি ঝুলিয়ে। হাত তুলে আরশের সাদা শার্টের কাঁধ ছেড়ে ময়লা পরিষ্কার করে দিল। বুকের যেখানে গুলি করেছিল সেখানে হাত রেখে মুখ ব্যথাতুর করে প্রকাশ করলো। এই জায়গায় আঙ্গুল স্থির রেখে ফিস করে বলল। কাজিন ব্রাদার, ওইদিকে দেখুন। আরশ নুসরাতের ইশারা অনুযায়ী নিজের বিপরীত পাশে চোখ ফেরাতেই অক্ষি কটরে ভেসে উঠল ব্ল্যাক কালারের মার্সিডিজ বেঞ্চ। চোখ গাড়ির উপর থেকে সরানোর আগেই তাতে দপদপ করে আগুন ধরতে লাগলো। দুপাশের আগুনের শিখা এত তাড়াতাড়ি বাড়তে লাগলো দেখে মনে হলো নিমিষে তা আকাশ ছুঁয়ে ফেলবে। নুসরাত আরশের বুক থেকে হাত সরিয়ে নিয়ে কাঁধ থেকে আবারও ময়লা ঝেড়ে নেওয়ার মতো গোলো। পুরুষালীর চোখ জোড়া এখনও নিবিষ্ট দূরে নিজের গাড়ির ধ্বংসাশেষ দেখতে। বিস্ময়ে পুরুষালী আঁকি চুকুল কটর থেকে বের হওয়া শুধু পাখি। নুসরাত আরশের বলিষ্ঠ হাত জোড়া নিজের হাতের মুঠোয় তুলে নিল। নিজের ভেতরে প্রশ্ন জাগলো, ব্যাটা কি দুঃখে অজ্ঞান হয়ে যাবে নাকি ধূপ করে মাটিতে পড়ে কান্নাকাটি করবে। তারপর আবার নিজেকেই শুধরে দিল, এই ব্যাটা হৃদয় এত দুর্বল না যে অজ্ঞান হয়ে পড়ে যাবে আর কান্নাকাটি করবে মাটি চাপে। আরশের অন্যমনস্কতার সুযোগ নিয়ে নুসরাত তার হাত থেকে কালো বেল্টের রোলেক্স সাবমেরিন ঘড়িটা আলগোছে খুলে নিল। হাতে নিয়ে তা ভালো করে উল্টে পাল্টে দেখল। নিজের কাছে মনে হলো একটা অকেজো জিনিস। ঠোঁট চোখা করে সেটা কিয়ৎকাল অবলোকন করলো, যদি বিশেষ কিছু সন্ধান পায়। কিন্তু কোনো কিছু সন্ধান না পেয়ে বিরক্তি দিতে ভুরকুচকে অনিয়া নিয়ে ঢিল মেরে তাও আগুনে শিখার মধ্যে ফেলে দিল। আর শতবিহ্বল চাহনি নুসরাতের দিকে নিক্ষেপ করলো। পুরুষালীর শক্ত রাগী চোখের চাহনি নিজের পর উপলব্ধি করে। নুসরাত বোকার মতো আরশের পানে চাইল। এমন ভাব নিল যে সে কিছুই বোঝে না, এখানে কি হচ্ছে তার মতো বাচ্চার বোঝার বাহিরে। নুসরাত আরশের থেকে দূরে সরে যেতে যেতে আওড়ায়, আশা করি আজকে রাতে অনেক ভালো ঘুম হবে মিস্টার ব্রাদার। নুসরাত এই কথাটুকু শেষ করে নিয়ে পা বাড়ালো বাড়ির দিকে। ইরহামকে বগল দাবা করে যখন সামনে অগ্রসর হলো তখন নাকের পাটা ফুলে কিরমিরিয়ে বলল, বাড়িতে পৌঁছাতে দে শালা, তোর ব্যবস্থা আমি নুসরাত নাসির নিচ্ছি। ইরহাম নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করলো। নুসরাত ইরহামের কাঁধে নিজের চোখ চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে প্রশ্ন করলো, তুই কি করেছিস জানিস না শালা? ইরহাম দুপাশে মাথা নাড়ালো না ভঙ্গিতে। বোঝাতে চাইল সে জানে না কি করেছে। নুসরাত ইরহামের পিঠে দুটো কিল বসিয়ে দুহাতে জড়িয়ে ধরল ইরহামের পিঠ। জড়িয়ে ধরে ঢুলে ঢুলে সামনের দিকে অগ্রসর হলো। গভীর শোকে আহত প্রাণী নাই হাঁটল ইরহামের উপর ভর দিয়ে। হাঁটার ভঙ্গি দেখে মনে হলো এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। চোখের ভেতর পানি টলমল করলো গড়িয়ে পড়ার জন্য। নুসরাত চোখের পাপড়ি ঝাপটালো। চোখের পাপড়ি ঝাপটানোর ফলে জলদ্বারা নিমিষে ওদা হয়ে গেল অক্ষি কোটরে। ইরহাম নুসরাতের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল। নুসরাত নিজের আবেগ সামলে ইরহামের পিঠে হাত রেখে ন্যাকি সুরে বলল, আমি কাঁদছি না। দুজন যখন দুঃখে ভারাক্লান্ত মন নিয়ে মাঠ ছেড়ে চলে গেল তখন আরশের রাগের বিস্ফোরণ ঘটল মাহাদির উপর। মাহাদি ঠোঁট টিপে হেসে বলে উঠল, যাই বলিস আরশ, আমি যদি তোর বউটার দেখা আগে পেতাম, বিশ্বাস কর ভাই, তুই বিয়ে করার আগে আমি কিডন্যাপ করে তোর বউকে বিয়ে করে দিতাম। কথা শেষ করে আরশের দিকে চোখ রাখতে মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে না করলো। সে এটা বলতে চায়নি, মুখ ফসকে বের হয়ে গেছে। ঠোঁট দুহাতে চেপে ধরল। উপলব্ধি হলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যতক্ষণে পালানোর চিন্তা মাথায় আসলো ততক্ষণে তার কলার আরশের হাতের মুঠোয় চলে গেছে। আরশ রাগি চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে জিজ্ঞেস করলো, আমার বউকে বিয়ে করে নিতে? মাহাদি দুপাশে মাথা নাড়ালো। অপরাধীর মতো মুখ বানিয়ে উত্তর দিল, মজা করছিলাম ভাই। আরশ মাহাদির কলার টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। কলারে ধরা হাত ধীরে ধীরে আরও বেশি জোরালো হলো। দাঁতে দাঁত চেপে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল,
কিন্তু আমি তো এটা সিরিয়াস নিয়ে নিয়েছি। এখন কি হবে? বাড়ি ফিরে নুসরাতের কান্নাকাটি শুরু হলো। যেরকম সেরকম কান্না নয়, সোফার মধ্যে মুখ চেপে কান্না। কোনো শব্দ হলো না, সবে শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখলো। ইরহাম সান্ত্বনা দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে নিয়ে বলে উঠল। নুসরাত ইরহামের সান্ত্বনার বাণী কানে তুলল না, নিজের গা থেকে ইরহামের হাত সরিয়ে ঝাড়া মেরে বলল, তোর পশ্চাৎ দেশে লাথি মেরে এখান থেকে বের করার আগে তুই ভালোই ভালোই বের হয়ে যা। নুসরাতের কথাই ইরহাম কিছু মনে করলো না, ঠোঁট ফুলিয়ে শ্বাস পেল। নুসরাতকে একা থাকার সুযোগ করে দিয়ে দোতলায় মোমোর সাথে কথা বলতে চলে গেল। সন্ধ্যাবেলা নাচির সাহেব জরুরি তলব দিলেন নুসরাতকে। না চাইতো নুসরাতকে মুখ ফুলিয়ে উঠে আসতে হলো সেখান থেকে। সবাই অনেকক্ষণ মুখ চেপে ধরে রাখায় মুখ লাল লাল দাগ পড়ে গেছে, চোখগুলো কান্নার ফলে লাল হয়ে টইটুম্বুর হয়ে আছে। কারোর সাথে বাক্য ব্যয় করল না, সবাইকে পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। নাজমিন বেগম নুসরাতকে মুখ ফুলিয়ে চলে যেতে দেখে ইসরাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কি হয়েছে? চোখগুলো ওরকম হয়ে আছে কেন? ইসরাত দীর্ঘশ্বাস ফেল, ধীরে ধীরে বলে উঠল। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তাই মুখ ফোলাচ্ছে। নাজমিন বেগম মাথা নাড়লেন। কিচেনে যেতে যেতে ইসরাতকেও ইশারা করলেন চলে যাওয়ার জন্য। ইসরাত চলে যেতেই নিজের ফোন কিচেন কাউন্টার থেকে নিয়ে কল করলেন লিপি বেগমকে। প্রথম রিং হতেই কল পিক করে ফেলেন তিনি। নাজমিন বেগম বলেন, হ্যালো আপা। লিপি বেগম নিজেও ঝটপট উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোকে ফোন দিতে যাচ্ছিলাম, এর মধ্যেই তুই ফোন দিয়ে দিলি। নাজমিন বেগমের কপালে ভাঁজ পড়ল, ঠোঁট টিপে চিন্তিত গলায় শুধালেন। কিছু কি হয়েছে আপা? লিপি বেগম উত্তর দিলেন, তেমন কিছু না, আরও একটু রাগ করেছে। লিপি বেগম একটু সময় থেমে শুধালেন, তোর ওখানে কোনো সমস্যা হয়েছে? নাজমিন বেগম হালকা হাতে কপাল টিপে উত্তর দিলেন, আপা, আমার মনে হচ্ছে আরশ আর নুসরাত মিলে কিছু একটা করেছে। লিপি বেগমের কপালে গাঢ় ভাঁজ পড়ল, জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠল, আমারও মনে হচ্ছিল, রাগে হিসিস করছিল। আর মাহাদিরও। কথাটা বলতে বলতে থেমে গেছেন। হিলাল সাহেব ওনাকে ডাকছেন পেছন থেকে। লিপি বেগম প্রতি উত্তরে আসছি বলেন। নাজমিন বেগম উদ্দেশ্যে মলিন গলায় বলেন, তোকে পরে ফোন দিচ্ছি মেজো। আর একটা কাজ করিস, নুসরাতের উপর একটু নজর রাখিস। আমিও রাখবো আরশের উপরে। আমারটার মতিগতি ঠিক লাগছে না, কখন কি করে বসে তা বলা যায় না। তোর ভাই ডাকছে, পরে কথা বলবো নাজনীন। নাজমিন বেগম ঠিক আছে বলতে লিপি বেগম তাড়াহুড়ো করে ফোন কেটে দিলেন। মোবাইল হাতে রেখে এভাবে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে লাগলেন। আশঙ্কিক মাথায় আসলো। আপা, মাহাদির কথা কিছু একটা বলছিলেন, ওর কি হয়েছে? নাসির মঞ্জিলে আবারও গভীর সভা বসেছে। গভীর সভায় কোনো কথা হচ্ছে না, নিশ্চুপ বসে সবে প্রহর গুনছে। ইসরাত ঘড়ির পানে একবার চেয়ে সময় দেখে নিল, সন্ধ্যা 6:50। দীর্ঘশ্বাস ফেলে টেবিলে মাথা রেখে শুয়ে পড়ল। যা বুঝলো আজ এভাবেই বসে থাকতে হবে। নুসরাত কিছু একটা আঁকাআঁকি করছে A4 সাইজের পেপারে। ইসরাত উকি দিয়ে দেখতে চাইল তা। তার আগে নুসরাত আতঙ্কিত হাতে লুকিয়ে ফেল কাগজ নিজের হাতের মুঠোয়। ইসরাত এক ভুরু উঁচু করে বোনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। ওসব কি? নুসরাত না বোঝার ভান করলো, ফিসফিসে শুধালো। কি সব কি? ইসরাত কথা পারল না, চুপটি করে বসে রইল। বাইর থেকে ইন্টারকম বাটনে চাপ দেওয়ায় বেল বেজে উঠল। ইসরাত উঠে দেওয়ালের কাছে গেল। ইন্টারকমে হ্যান্ডপিস হাতে নিয়ে কান লাগাতেই জাইনের মোলায়েম কণ্ঠ ভেসে আসলো। Is anyone listening? ইসরাত মৃদু আওয়াজে উত্তর দিল। জি, শুনছি। জাইন গলা খাকারি দিল, মৃদু কণ্ঠে বলল। গেট খুলুন ইসরাত, আমরা দাঁড়িয়ে আছি। ইসরাত দেওয়ালে মাউন্টেন্ড ইন্টারকম হ্যান্ডসেট লাগিয়ে রাখলো। ঠোঁট টিপে কিছু একটা পূর্বে দেখলো নাসির সাহেব আর নুসরাত দুজন একসাথে বসে মোবাইলে কিছু একটা করছে। সে এগিয়ে যেতে দেখলো দুজন বাড়ির সিসি ক্যামেরা চেক করছে। আর একটু কাছে যেতে দেখলো নুসরাত ফিসফিসি বলছে, আব্বা, এত কম জিনিস নিয়ে এরা কি করতে আসছে? একবার দেখুন, মাত্র 20 প্যাকেট মিষ্টি আর শুধু ফল 4-5 জাতের। এই ঘরে যে এত মানুষ আছে তারা কি জানে না? ইসরাত পেছন থেকে তেসরা স্বরে বলে উঠল। মাত্র 4 জন মানুষ, এত বেশি না। নুসরাত বিরক্তিতে কপাল কুঁচকে ফেল, অভিযোগ করার মতো করে বলল, উফ আব্বা, এই মেয়েকে সরান তো। এই জন্য আমি ঠিক মতো মানুষের ব্যাপারে কথাও বলতে পারি না।
ইসরাত নুসরাতকে ঠিক করে দিয়ে বলল, ওইটা কথা বলা বলে না, মানুষের পিঠ পিছে তার নামে পরনিন্দা করা বলা হয়। যে আমরা পরনিন্দাই করলাম, তোর এখানে কি? যা, তোর শ্বশুর আর আব্বার শ্রদ্ধেয় ভাই এসেছেন, তাদের আপ্যায়ন কর। ইসরাত ঠোঁট বাঁকিয়ে হাসলো, কোমরে এক হাত চেপে ধরে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার একার শ্বশুর নয়, আপনারও শ্বশুর উনি। নুসরাত কাঁধ জাগালো, অবাক হলো ইসরাতের কথা। মৃদু আওয়াজে হাসতে হাসতে বলে উঠল, আপনার শ্রদ্ধেয় শ্বশুর অনেক আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলেছেন, তাই এই বিয়ে বেশি দিন স্থায়ী হবে না, আর উনিও আমার শ্বশুর থাকবেন না। নাচির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। ইসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে তুই কি আর বিয়ে করবি না? নুসরাত শ্রাগ করল, ঠোঁট কামড়ে হেসে উঠল, ভ্রুক্ষেপহীন গলায় প্রশ্নের পিঠে প্রশ্ন করল, তোকে বলেছি আমি বিয়ে করব না, নিজের পছন্দ অনুযায়ী একটা হ্যান্ডসাম লড়কে বিয়ে করব আমি। ইসরাত ভেঙচি কাটল, নুসরাতের দিকে চেয়ে থেকে বিরক্তির সহিত বলল, দেখে নিব। যা একটা বাজি ধরি, আরশ ভাইয়াকে ছাড়া তুই আর কাউকেই বিয়ে করবি না, আর তুই করতে চাইলেও আরশ ভাই কখনো হতে দিবে না, এটা আমি 100% শিওর। তুই জিতলে আমার কার্ড তোকে 1 সপ্তাহের জন্য দিব, আর আমি জিতলে তোর কার্ড আমাকে 1 সপ্তাহের জন্য দিবি, রাজি? নুসরাত উপর নিচ মাথা দোলালো। নাচির সাহেবের দিকে তাকে ইসরাত বলল, আব্বু আপনি সাক্ষী, পরে যেন মিথ্যে না বলে। নাচির সাহেব মাথা নাড়ালেন। ইসরাতের হঠাৎ টনক নড়ল, মৃদু লাফতি বলে উঠল, আব্বা গেট খুলতে ভুলে গেছি, চাইন বলেছিল গেট খোলার জন্য। নাচির সাহেব আর নুসরাত উৎসাহিত গলায় একসাথে বলল, তো কি হয়েছে, এখন খুলে দিলেই হলো। ইসরাতকে ঠাই দাঁড় করিয়ে রেখে নাচির সাহেব আর নুসরাত পা মিলিয়ে বের হয়ে গেল লাইব্রেরি রুম থেকে। নুসরাত নাচির সাহেবের সাথে পা মিলিয়ে বের হলো। নাজমিন বেগম ওয়াশরুমে ছিলেন। নুসরাত আর নাচির সাহেবকে হেলে দুলে বাহিরে যেতে দেখে পেছনে ডেকে শুধালেন। বাপ মেয়ের কোথায় যাওয়া হচ্ছে শুনি? নুসরাত দ্রুত পদক্ষেপে বের হতে হতে বলল, আব্বাকে জিজ্ঞেস করো আম্মা। নাজমিন বেগম নাচির সাহেবের দিকে প্রশ্নোত্তক চাহনি নিক্ষেপ করতে তিনি বলেন। ইসরাতের দিকে ফিরে তাকে আগে নিষেধাজ্ঞা জারি করলেন। এবার বলিস না তুই অন্য কাউকে জিজ্ঞেস করতে। ইসরাত অবাক চোখে চেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে সেটা তো আগে বলবে, কাকে কি জিজ্ঞেস করব? নাজমিন বেগম চোখ পাকি রেখে অদৃষ্ট ভঙ্গিতে জানতে চাইলেন। কে এসেছে? ইসরাত হাফ চালো মোলায়েম কণ্ঠে উত্তর দিল। ও, এ ব্যাপার, বড় আব্বু এসেছেন। নাজমিন বেগম ইসরাতের সাথে আর কোনো বাক্য ব্যয় না করে কিচেনের দিকে দৌড় দিলেন। ইসরাতের উদ্দেশ্যে হাঁক ছুড়ে বলেন, যা রুমে গিয়ে কাপড় চেঞ্জ কর আর মুখে কিছু লাগিয়ে নে, কাজের মহিলার মতো লাগছে তোকে। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে চলে গেল উপরে। বাড়ির বাহির থেকে মানুষের গমগমে স্বর ভেসে আসলো। নুসরাতেরও কিছুটা উদ্ভট কথা কানে আসলো ইসরাতের। নিজেকে এসব শোনা থেকে অনেক কষ্টে থামিয়ে রুমে গিয়ে লক করে দিল। কাবার্ড খুলে দাঁড়িয়ে রইল কী পরবে ভেবে। পছন্দসই কোনো কিছুই খুঁজে না পেয়ে সাদা রঙের একটা থ্রি পিস বের করে নিয়ে আসলো। সেটাই গায়ে লাগিয়ে কিছুক্ষণ ঢং করলো, তারপর ঝটপট ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে বের হয়ে আসলো। চুল খোপা করে ওড়না গায়ে ঝুলিয়ে নিচে দৌড়ালো নাজমিন বেগমের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। নিকোষ কালো অন্ধকারে ডুবেছে রজনী। ডুপ্লেক্স বাড়িটার বাইরে জমকালো আলোয় সুসজ্জিত। গেট খুলে যেতেই প্রথমে বাড়ির ভিতর পা রাখল সৈয়দ হেলাল আহমেদ। নাচির সাহেব হাসাশি মুখে এগিয়ে এলেন, বিনয়ী কণ্ঠে বলেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি এখানে আসায় আমি অনেক খুশি হয়েছি। হেলাল সাহেব কাঠখোট্টা গলে নাচির সাহেবের হাসি মুখে পানি ঢেলে বলেন, আমি এখানে কারোর ভাই হয়ে আসিনি, আমার ছেলের শ্বশুর বাড়ি এসেছি, তাই এ কথা মনে রেখে আপ্যায়ন করলে ভালো হয়। নুসরাত নাচির সাহেবকে ঠেলে সরিয়ে দিল দূরে। নিজের ঠোঁটে মেকি হাসি ঝুলি সামনে এসে ঠাট্টা করে বলল, ইসরাতের শ্বশুর আঙ্কেল ছেলের শ্বশুর বাড়ি প্রথমবার আসলেন আর এই সামান্য জিনিস নিয়ে আসলেন, এটা কি একটু বেশি কঞ্জুসি হয়ে গেল না? যাই নুসরাতকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, উপস শালিকা, আমি তো ভুলে গিয়েছিলাম এই বাড়িতে আপনার মতো একজন ভয়ঙ্কর খাদক আছে।
আশা করি ভবিষ্যতে এরকম ভুল হবে না আর। নুসরাত হাসলো। জাইনের কথাই কোনো প্রত্যুত্তর করলো না। জাইন মনে মনে করলো তার কথায় নুসরাত দমে গিয়েছে, কিন্তু সে যে অন্য মতলব মাথায় আটছে তার ধারণা করতে পারল না। জাইন বাড়ির ভিতর পা রাখতে নুসরাত পেছন থেকে ডাক দিল। পিছন ফিরে চাইতেই নুসরাত জাইনের শার্টের কলার ইশারা করে বলল। কালো শার্টে ভালো লাগছে আপনাকে, হাড্ডি ভাঙা ডক্টর। জাইন নিজের চওড়া কাঁধ ঘুরিয়ে এমনভাবে ভিতরে প্রবেশ করলো যেন নুসরাতের কথা তার কানেই যায়নি। ধীরে ধীরে বাড়ির কর্তারা ভেতরে ঢুকতে ঢুকতেই আলিঙ্গন করলেন নুসরাতের সাথে। দুজনেই মাথায় হাত বুলিয়ে দিলেন। নুসরাতের কপালে চুমু খেলেন। নাজির সাহেব শোয়েব আর শহীদের সাথে আলিঙ্গন করে ততক্ষণে ভেতরে প্রবেশ করছেন। বাড়ির দুজন কর্তীরা সবাই এসে গিয়েছে। ঝর্ণা বেগমের সাথে নুসরাত যখন কুশল বিনিময় করায় ব্যস্ত ছিল, তখন লিপি বেগম এসে জড়িয়ে ধরলেন তাকে। নুসরাত নিজেও জড়িয়ে ধরল হালকা ঝুঁকে লিপি বেগমকে। লিপি বেগমের পেছনে চোখ পড়তেই হুডি পরে টান টান হয়ে দাঁড়ানো আরশকে দেখল। কপালের একপাশে প্লাস্টার লাগানো, তার দিকে ভুরু কুঞ্চিত করে চেয়ে আছে লোকটা। নুসরাতের পলিশ কপাল ভাঁজ পড়ল। সামান্য ভ্রু কুঞ্চিত করে আরশের চোখে চোখ রেখে সরে আসলো। লিপি বেগম প্রশ্ন করলেন, আমাদের বাড়িতে এসো না কেন তুমি? নুসরাত চোখ সরিয়ে নিয়ে আসলো। অপ্রস্তুত হেসে মৃদু স্বরে বলল, জি আসবো। লিপি বেগম গালে কপালে সূক্ষ্ম চুমু খেয়ে সামনে চলে যেতেই আরও শেষে দাঁড়ালো নুসরাতের সামনে। কিছু বুঝে ওঠার আগে কিবা সামান্য বাকি নুসরাতের কোমর টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। গম্ভীর গলায় শুধালো, বেয়ান কি সবাইকে ফ্রিতে চুমু আর হাঁক দিচ্ছেন? নুসরাত নিজের হাত দিয়ে আরুষকে ঠেলে দূরে সরাতে চাইল। আরুষ হাসল। আরও সরল না, আরও এগিয়ে আসলো তার সন্নিকটে। এক হাত দিয়ে নুসরাতের মাথা শক্ত করে নিজের বুকে ডান পাশে চেপে ধরল। মৃদু আওয়াজে মুখ দিয়ে বের করে বলল, হ্যাঁ, সবাইকে চুমু দিচ্ছেন, আমাকে তো আর চুমু দেবেন না? তা আমাকে জড়িয়ে ধরুন। আমাকে জড়িয়ে ধরতে আপনার সমস্যা হবে বেআইন? নুসরাত আরুষের হাতে নিচ দিয়ে বের হয়ে যেতে চাইল। আরুষ অন্য হাত দিয়ে শক্ত করে তার পৃষ্ঠদেশ চেপে ধরল। বিরক্তি দিতে পরিপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, এরকম ব্যাগের মতো লাফালাফি করছেন কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নাহলে পুরো 1 ঘন্টা আপনার মাথা বুকে চেপে ধরে এইভাবে দাঁড় করিয়ে রাখবো। নুসরাত আরুষের সাথে কথা বাড়ালো না, শান্ত হয়ে স্থির দাঁড়িয়ে রইল। কোনো প্রকার মুসরামুসরি করল না। নুসরাতকে নড়তে না দেখে আরুষের শক্ত করে ধরে রাখা হাতটা শীতল হয়ে আসলো। নুসরাত সুযোগের সদ্ব্যবহার করল। আলগোছে আরুষের বাহু বন্ধনী থেকে বের হতে হতে হাত দিয়ে খামছে ধরল সুটামদেহী পুরুষটার বুকের বাপাস। ঘা কাঁচা থাকায় খামচে ধরতে মুখ বিকৃতি ঘটল তার। দাঁত চেপে ধরে মুখ স্বাভাবিক রাখার বৃথার চেষ্টা করলো, তবু মুখ দিয়ে ব্যথাতুর আত্মনাদ বের হয়ে আসলো। নুসরাত আরুষের চোখে চোখ রেখে মৃদু আওয়াজে আদেশ দিল। হুডি খুলুন। আরুষ শুধালো, কেন? নুসরাত নির্লজ্জের মতো হাসলো। আরুষের কাছে এগিয়ে সে বিনয়ের সহিত বলে উঠল, আপনার পুরুষালী খাঁজ কাটা বডি দেখবো, সমস্যা আছে নাকি লজ্জা পাচ্ছেন বেআই? আরুষ চোখা চোখে তাকে একটানে হুডি খুলে ফেল। পরনের সাদা সেন্ডো গেঞ্জিতে কিছুটা রক্তের দাগ লেগেছে। নুসরাত সেদিকে ইশারা করে আরুষের উদ্দেশ্যে বলল, এবার শুধু রক্ত বের করেছি, পরের বার আমার অনুমতি ছাড়া আমার স্পর্শ করার চেষ্টা করলে আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। আরুষ নিজেও হাসলো। হুডি গায়ে চাপিয়ে নুসরাতকে শক্ত হাতে চেপে ধরল নিজের সাথে। নুসরাত হাত দিয়ে আঘাত করতে যাবে আরুষের মুখের মধ্যে। আরুষ নিজের এক হাত দিয়ে নুসরাতের দুহাত মুছে নিয়ে পিঠে চেপে ধরল। মাথা সামান্য কাত করে গা হিম করা শীতল কণ্ঠে বলল। নুসরাত দাঁতে দাঁত চাপল, নিজের অপারগতায় নিজেকে ধিক্কার করল। সেইক্ষণে সেখানে এসে উপস্থিত হলো মাহাদি। দুজনের দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বুঝতে চাইল এদের মধ্যে কি হচ্ছে। যখন কিছু বুঝলো না, তখন পেছন থেকে ডেকে উঠল। নুসরাত, নুসরাত হালকা কাত হয়ে গেটের দিকে চোখ ফেলতে মাহাদিকে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখল। মাহাদির নাকে প্লাস্টার লাগানো, কপালে সাদা ব্যান্ডেজ, এমনকি হাতে ব্যান্ডেজ করে গলার সাথে তা ঝুলানো। নুসরাত সরু চোখে মাহাদি আর আরুষকে অবলোকন করে কিছু বলতে নিবে, তখনই কানে ভেসে এলো আরুষের ধমকানো গলার স্বর। নুসরাতকে ভাবি বল। নুসরাত আরুষকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। চোখ দিয়ে সাবধান করলো স্পর্শ করার চেষ্টা না করতে।
আরশ নুসরাতের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবজ্ঞা করে কোমর ধরে টেনে এনে আবারও নিজের সাথে চেপে ধরল। আরশের থেকে চোখ ফিরিয়ে নিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো মাহাদিকে। আপনার কপালের আর হাতের এই অবস্থা কেন? আরশ নুসরাতের মুখ শক্ত হাতে টেনে আনলো নিজের দিকে, কণ্ঠ নিচে নামিয়ে ফিসফিস করে বলে উঠল। ওর এই অবস্থা নিয়ে আপনার চিন্তা না করলে চলবে মিসেস। এখন শুধু আমার চিন্তা করুন আপনি। পিনপতন নীরবতা বিরাজমান নাচির মঞ্জিলে। সবাই চুপচাপ বসে আছি, সবার মধ্যে বসে আছে জাইন। বর্তমানে কেন্দ্রবিন্দু সে হলো, বারবার সবার দৃষ্টি অন্য একজনের দিকে চলে যাচ্ছে। না চাইতো অক্ষিপট সেদিক থেকে ফিরে আসছে না সবার। নুসরাত মুখের মধ্যে আমের টুকরো ঢুকিয়ে সবার দিকে তাকালো। চোখের চশমা ভেতর থেকে উকি দেওয়া মেয়েলি চোখ আকারে ছোট ছোট করে কাঠখোট্টা কণ্ঠে জানতে চাইল, কি আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন কেন? আমি আপনাদের মতো মানুষ, কোনো ভিন গ্রহের প্রাণী নই। লিপি বেগম স্বামীর দিকে আর চোখে তাকালেন। শুভ্র মুখখানা ইতিমধ্যে রক্তে লাল রঙে রঞ্জিত হয়ে উঠেছে। আরুষকে কিছু একটা ইশারা করলেন, আরুষ সেসবে থোড়াই পাত্তা দিল না। চুপচাপ বসে হাতের মোবাইল স্ক্রিনে মগ্ন হলো। লিপি বেগম এবার নিজ উদ্যোগে কথা বলতে গেলেন। গলা খাকারি দিয়ে ডেকে উঠলেন, নুসরাত। নুসরাত ভ্রু কুঞ্চিত করলো সামান্য। নিজের মুখে আমের টুকরো ঢুকিয়ে লিপি বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মুখ নাড়তে নাড়তে উত্তর দিল। জি বড় আম্মু। লিপি বেগম মৃদু হেসে বললেন, পা নামিয়ে বসো বাবা, বড়দের মধ্যে পা তুলে বসা অভদ্রতা। নুসরাত ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। মৃদু হেসে পায়ের উপর থেকে পা নামিয়ে নিয়ে বসলো। ইসরাতকে নিজের সাথে করে নিয়ে আসলেন রুহিনী বেগম। আরশ জাইনের পাশ থেকে উঠে এসে বসলো নুসরাতের পাশে। হেলাল সাহেব একবার তেরা চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। নুসরাতের পাশে নির্দিষ্ট দূরত্ব রেখেই বসেছিল মাহাদি। আর সে তা সহ্য হলো না। মাহাদিকে নুসরাতের পাশ ঘেঁষে গা দিয়ে ধাক্কা দিয়ে এক প্রকার অনীহা নিয়ে দূরে সরিয়ে দিল। চোখ সরু সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওর সাথে কি মধু লাগানো যে সবসময় তোর ওর সাথে মৌমাছির মতো লেগে বসতে হয়? মাহাদি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, অতঃপর কোনোরূপ শব্দ ব্যয় না করে নিজের চোখ সরিয়ে নিল। গুনে গুনে 2 সেকেন্ড পার হওয়ার পর কিচেনের দিকে চোখ পড়তেই অক্ষি কোটরে ভাসল 5 স্লিপ কেটে ধূপ করে মেঝেতে পড়ে যাও মোমোকে। নাদুস নুদুস হাওয়াই নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে পারল না মেয়েটা। সোজা হয়ে উঠে দাঁড়াতেই ইরামের সাহায্য লাগলো। ইরাম টেনে তুলে দাঁড় করাতে নাক ফুলিয়ে কিছু একটা বলল মেয়েটাকে। মাহাদি সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, এই মেয়ে পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই? মেঝেতে, রাস্তায়, কাদায় সব জায়গায় পড়তে হবে, তাও আমার সামনে। স্ট্রেঞ্জ। ইসাদ সবার উদ্দেশ্যে সালাম দিতেই শৈব সাহেব উঠে এসে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। 1000 টাকার নোট দিয়ে মাথার চারপাশে ঘুরিয়ে নজর কাটালেন। ঝর্ণার হাতে টাকা তুলে দিতে দিতে বলেন। শৈব সাহেব হেসে বসলেন গিয়ে আবার নিজের জায়গায়। সৈয়দ উঠে এসে ইসাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কপালে সূক্ষ্ম চুমু খেয়ে মৃদু আওয়াজে বলেন। ইসাদ মৃদু হাসল। সৈয়দ সাহেব নিজের জায়গায় বসার আগে ইসাদকে জাইনের কাছে বসিয়ে দিলেন। নাজমিন বেগম কিচেন থেকে ঘাম মুছতে মুছতে এসে বসলেন সোফায়। নুসরাতকে ফিসফিস করে বললেন, এসি পাওয়ার কমা। নুসরাত সেন্টার টেবিল থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার কমিয়ে দিল। ধীরে ধীরে ড্রয়িং রুম ঠান্ডা হয়ে আসলো। হেলাল সাহেব এবার বলে উঠলেন, আসল কথায় আসা যাক, যখন সব কিছু নতুনভাবে হচ্ছে তাহলে নতুনভাবে পরিচিত হই। নাসির সাহেব উপনিস মাথা নাড়ালেন। হেলাল সাহেব ইশারা করলেন শৈব সাহেব আর শহীদের দিকে। ওরা দুজন আমার ছোট ভাই, ওদের স্ত্রী, এবং উনি আমার ফুপি। উনি আমার স্ত্রী, ও আমার বড় ছেলে, আর ও আমার ছোট ছেলে। ইরামের দিকে ইশারা করতে ইরাম কথা কেটে দিয়ে বলে উঠল। হেলাল সাহেব মোমো আর আহানের দিকে আঙ্গুল তাক করতেই দুজন একসাথে বলে উঠল, আমরা দুজন মেয়ে পক্ষ। নাসির সাহেব সবার দিকে ইশারা করে বলেন, উনি আমার স্ত্রী, এই আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার ভাইয়ের ছেলে, ওই দুজন, আর ও আমার বোনের মেয়ে। হেলাল সাহেব মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলেন, সুন্দর পরিবার আপনাদের। নাসির সাহেব হাসি মুখে বলেন, জি, আমাদেরও। এবার আসা যাক রীতিনীতিতে।
একজন মেয়ে যেভাবে দেখা হয় সেভাবে আমরাও মেয়ে দেখব। হেলাল সাহেব কথায় নাজির সাহেব মাথা নাড়লেন। হেলাল সাহেব বলেন, মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত বুড়ো যুগল কিঞ্চিত কুচকে রকচটা কণ্ঠে জানতে চাইল। কেন? সুফি খাতুন শুধালেন। কি কেন? নুসরাত তাচ্ছিল করে বলে উঠল। মেয়ে কেন হেঁটে দেখাবে? শেব নুসরাতের উদ্দেশ্যে বলেন। নুসরাত চোখ শুরু করে জিজ্ঞেস করল, কে তৈরি করেছে নিয়ম? নাজমিন বেগম চোখ রাঙ্গালেন, মৃদুস্বরে ধমকে বললেন। চুপ, একদম চুপ। এত প্রশ্ন কিসের? নুসরাত সেসবে পাত্তা দিল না, সবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। হেলাল সাহেব বিরক্তি নিয়ে বলে ওঠেন। সমাজের তৈরি। নুসরাত পরপর প্রশ্ন ছুঁল। সমাজ কাদের তৈরি? নাজমিন বেগম দাঁতে দাঁত চেপে ডেকে উঠলেন। নুসরাত। নুসরাত ফিরে তাকালো না নাজমিন বেগমের দিকে। লিপি বেগম হেসে উত্তর দিলেন। তুমি জানো না? নুসরাত কপালে ভাঁজ ফেলে হাসলো একগাল ফুলে। প্রশ্নাতীত চোখে তখনও তাকে ইশারা করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশ থেকে আরুষের গম্ভীর স্বর ভেসে এলো। আমাদের। নুসরাত চোখের চশমা ঠিক করে নিয়ে নড়ে চড়ে বসল। নাজমিন বেগম নুসরাতের মুখের ভাব দেখেই তার মনোভাব ধরে ফেলেন, তাই নিষেধাজ্ঞা জারি করে বলে উঠলেন। আর একটা কথা না। ইসরাত, উঠে দাঁড়াও। ইসরাত নিজের জায়গা থেকে নড়ল না, যেন ইশারা করলো চুপ করে বসে থাকতে। হেলাল সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন। উঠে দাঁড়াচ্ছিস না কেন? শুনতে পাসনি কি বললাম? ইসরাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে যাবে, জাইন হাত চেপে ধরল, গম্ভীর গলায় বলল। প্রয়োজনে হেঁটে দেখানোর। ও তেড়া হোক, ব্যাকা হোক, টাক হোক, ল্যাংড়া হোক, রোগা হোক, ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। তাই হাঁটারও কোনো প্রয়োজন আমি দেখছি না। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল। প্রয়োজন আছে? সুফি খাতুন না বুঝে নুসরাতের কথায় সহমত প্রকাশ করলেন, বলে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন আছে, উঠে দাঁড়াও। নুসরাত হাসল। ইসরাত উঠে দাঁড়াতেই যাবে, নুসরাত হাত তুলে বাধা দিল, চোখ ছোট ছোট করে হেসে ফেল, তারপর বলল। তোকে কে বলেছে উঠে দাঁড়াতে? আমি তো জাইন ভাইয়াকে হেঁটে দেখাতে বলছি। নাজমিন বেগম মাথায় হাত চাপড়ালেন। তিনি জানতেন এই মেয়ে এই ধান্দা আটছে নিজের মস্তিষ্কে, তাই তিনি বাদে সকলে একসাথে প্রশস্ত গলায় চেঁচিয়ে উঠলেন। নুসরাত নির্বিকার চিত্তে চেয়ে রইল, জাইনকে চোখ দিয়ে ইশারা করলো উঠে দাঁড়ানোর জন্য। হেলাল সাহেব রাগী কণ্ঠে বললেন। মাথা ঠিক আছে তোর? নুসরাত ঠোঁট চেপে ধরে উপনিস মাথা নাড়ল। হেলাল সাহেব কিছু বলতে নিবেন, আরুষ গমগমে স্বরে বলতে লাগলো। সমস্যা কোথায়? ভাইয়া হেঁটে দেখাক আর ইসরাত হেঁটে দেখাক, একজন দেখালেই হয়। এতে আমি কিছু খারাপ দেখছি না। লিপি বেগম দ্বিমত পোষণ করে বলেন। এরকম হয় না। নুসরাত ভোলা ভালা চেহারা বানিয়ে বলে উঠল। এই তো আপনারা বললেন সমাজের তৈরি নিয়ম, তাহলে এখন কেন বলছেন এরকম হয় না? হেলাল সাহেব বলেন। মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত হেলাল সাহেবের থেকে বড় গলায় জাইনকে উদ্দেশ্য করে বলল। ছেলেকে বলুন হেঁটে দেখাতে। ইসরাত আর জাইন দুজনে উঠে দাঁড়ালো, একজন আরেকজনের পানি চেয়ে এপাশ থেকে ওপাশ হেঁটে দেখালো। হেলাল সাহেবের ব্যাপারটা মন মতো না হওয়ায় ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে বলেন। মেয়ের চুল দেখাও। নুসরাত তাচ্ছিলের সুরে বলল। আবার ছেলের চুল দেখুন, ভালো করে টেনে টুনে দেখে নেবেন চুলগুলো আসল নাকি নকল। আসল হলে একটু জোরে টান দিবেন, কম বয়সে চুল পড়ে গেলে আমাদের ইসরাতকেই টাক জামায় নিয়ে থাকতে হবে। নাজির সাহেব নুসরাতের কথায় উপনিস মাথা নাড়লেন। নাজমিন বেগম কটমটিয়ে বললেন। নুসরাত। নুসরাত মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকালো, নাকের পাটা ফুলিয়ে বলে উঠল। কি হয়েছে? নুসরাত নুসরাত বলে চিৎকার কেন করছো? কিছু বললে বলো, না হলে আমার কাজে বাধা দিও না।